আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব গোপনে আমেরিকার গর্ব দখল করল ইরান, বিশ্বকে চমকে দিল। এরপর আরও জানিয়ে দিব ইসরায়েলের নতুন আতঙ্কের নাম হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন। আরও জানিয়ে দিব আমিরাত বোল্ড পাকিস্তানিকে দিয়ে নতুন খেলা খেলল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনেও হিরোগিরি, বিজয়ের তামিলনাড়ুতে এগিয়ে আছেন 106 আসনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আমেরিকার নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে নতুন কৌশল নিয়েছে ইরান। এবার সংযুক্ত আরব আমিরাতের বন্দরের নির্ভরতা কমিয়ে পাকিস্তানের বন্দর ও স্থলপথ ব্যবহার শুরু করেছে দেশটি। এর ফলে দক্ষিণ এশিয়ায় নতুন একটি বাণিজ্য করিডোরের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 13 এপ্রিল ইরানের উপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, ফলে পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য আনা নেয়ার কৌশল নিয়েছে ইরান। এর মাধ্যমে পারস্য উপসাগরে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও খুব অনায়াসে পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য বাণিজ্য করতে পারবে তেহরান। সম্প্রতি ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার 2026 জারি করেছে পাকিস্তান সরকার। এর মাধ্যমে পাকিস্তানের ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে ইরানে পণ্য পরিবহনের অনুমোদন দেওয়া হয়। গত 25 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। মূলত 2008 সালে স্বাক্ষরিত পাকিস্তান ইরান সড়ক পরিবহন চুক্তির আওতায় এবার প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হলো। নতুন এই ব্যবস্থায় পাকিস্তানের করাচি, পোর্ট কাসিম ও গাওয়াদার বন্দর থেকে পণ্য সরাসরি ইরানের সীমান্তে পৌঁছতে পারবে। বেলুচিস্তান হয়ে গাবদ ও তাফতান সীমান্ত দিয়ে 6টি স্থলপথ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাওয়াদার গাবদ রুট সবচেয়ে ছোট, যেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। এতে পরিবহন খরচ প্রায় 45 থেকে 55% পর্যন্ত কমে আসতে পারে। পাকিস্তানের ভেতর দিয়ে পণ্য পরিবহনের এই উদ্যোগ ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ইরান বাণিজ্যের জন্য আমিরাতের জেবেল আলী বন্দরের ওপর নির্ভর করত। তবে পাকিস্তানের নতুন করিডোর চালুর ফলে সেই নির্ভরতা কমবে এবং বিকল্প বাণিজ্য পথ তৈরি হবে। পাকিস্তানের বন্দরগুলো এই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। করাচি ও পোর্ট কাসিম মিলিয়ে বছরে প্রায় 42 মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়। এছাড়া এই দুই বন্দরে অতিরিক্ত পণ্য সামলানোর সক্ষমতাও রয়েছে। অন্যদিকে গাওয়াদার বন্দর ভৌগোলিকভাবে ইরানের খুব কাছাকাছি। বিষয়টি এই করিডোরকে আরও কার্যকর করে তুলেছে। ভারতের 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য তামিলনাড়ুতে যখন বহুল প্রতীক্ষিত ভোট গণনা চলছে, তখন সকলের দৃষ্টি এখন প্রাথমিক ফলাফলের দিকে, যা এক আশ্চর্যজনক রাজনৈতিক মোড় দেখাচ্ছে। জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগামের অভিষেকেই আজকের দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ দলটি বর্তমানে ডিএমকে এবং এআইডিএমকের মতো প্রতিষ্ঠিত দলগুলোর চেয়ে 106টি আসনে এগিয়ে রয়েছে। এই সংখ্যাগুলো অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, কারণ ভক্ত এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা তামিলনাড়ু জুড়ে গণনা কেন্দ্রগুলো থেকে আসা প্রতিটি খবরের ওপর কড়া নজর রাখছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 8টায়। প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম। জানা গেছে তামিলনাড়ুতে 106 আসনে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে। টানা 3 বার জয়ের পরে সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন।
আজ সোমবার বেলা 11:30 পর্যন্ত পাওয়া খবরে এ চিত্র দেখা গেছে। নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল, তবে বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথাও উঠে আসে। তবে ভোট গণনা শেষ হলেই জানা যাবে চূড়ান্ত বিজয় কার হাতে এলো। প্রশান্ত মহাসাগরের বুকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যা হয়তো পুরো বিশ্বের অর্থনীতি বদলে দিতে পারে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়ছে এমন কিছু জাহাজের অস্তিত্ব যাদের কোনো নাম নেই, কোনো পরিচয় নেই এবং রাডারেও ধরা পড়ে না তারা। রহস্যময় এই জাহাজগুলো প্রতি মাসে 30 থেকে 40টার মতো ইরান থেকে চীনের দিকে যাত্রা করছে এবং বহন করছে লাখ লাখ ব্যারেল তেল। যুক্তরাষ্ট্রের কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই তেল পৌঁছে যাচ্ছে চীনের বন্দরে এবং পুরো প্রক্রিয়াটি ঘটছে আমেরিকার চোখের সামনে দিয়েই। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের উপর এমন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যা ইতিহাসে বিরল। ওয়াশিংটনের পরিকল্পনা ছিল সহজ এবং নির্মম, ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটির অর্থনীতিকে ধসিয়ে দেয়া। আমেরিকান কৌশলবিদরা বিশ্বাস করেছিল তেল রপ্তানি বন্ধ মানেই ইরানের আয় শূন্যের কোঠায় নেমে যাবে এবং পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সামর্থ্য হারাবে দেশটি। কিন্তু আমেরিকার এই হিসাবে একটা বিরাট ভুল ছিল, কারণ তারা চীনের ভূমিকা হিসাবেই ধরেনি। 2019 সালের পর থেকে ইরানের তেল রপ্তানি কমার বদলে অন্য এক গোপন পথে বাড়তে শুরু করল এবং সেই গন্তব্য হল চীন। সমুদ্রে চলাচলকারী যে কোনো বাণিজ্যিক জাহাজের জন্য AIS ট্র্যাকার চালু রাখা আন্তর্জাতিক আইনে বাধ্যতামূলক। এই অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে জাহাজের অবস্থান, গতিবেগ, গন্তব্য এবং কার্গোর তথ্য জানা যায়। কিন্তু ইরান থেকে তেল বহনকারী জাহাজগুলো এই ট্র্যাকার বন্ধ করে দেয় এবং সমুদ্রের বিশাল জলরাশিতে অদৃশ্য হয়ে যায়। কয়েক সপ্তাহ পর স্যাটেলাইট চিত্রে হঠাৎ দেখা যায় সেই একই জাহাজ চীনের কোনো বন্দরে দাঁড়িয়ে তেল আনলোড করছে। বিশেষজ্ঞরা এই রহস্যময় নৌবহরকে নাম দিয়েছেন ভূতের বহর বা ঘোস্ট ফ্লিট। এই জাহাজগুলোর দ্বিতীয় কৌশল আরও চমকপ্রদ। মাঝ সমুদ্রে গভীর রাতে একটি জাহাজ অন্যটির পাশে থেমে যায়। এরপর শুরু হয় শিপ টু শিপ ট্রান্সফার, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মাঝে এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল স্থানান্তর। একটা ড্রোন যেটা না ধরা যায়, না জ্যাম করা যায়, না থামানো যায়। ভাবুন তো, আপনার ঠিক পাশেই একটা ড্রোন উঠছে, কিন্তু আপনি টেরই পাচ্ছেন না, আর এরপরেই হঠাৎ করে বিস্ফোরণ। সম্প্রতি হিজবুল্লাহর এই নতুন ভয়ঙ্কর অস্ত্র ফাইবার অপটিক ড্রোনে কাঁপছে ইসরায়েলি সীমান্ত। ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর নতুন এই ভয়ঙ্কর ড্রোন। সম্প্রতি প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরই পাননি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ওই হামলায় 19 বছর বয়সী সার্জেন্ট ইদান ফোক্স নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে নিতে আসা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করেও পরে আরও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন ফাইবার অপটিক ড্রোনের কার্যকারিতা এর সরল প্রযুক্তিতেই। সাধারণ ড্রোনের মতো বেতার সংকেতের মাধ্যমে নয়, বরং একটি ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে ড্রোনটি। ইসরায়েলি সামরিক সূত্র CNN-কে জানিয়েছে অত্যন্ত পাতলা ও হালকা হওয়ায় এই তার খালি চোখে প্রায় দেখা যায় না। এটি 15 কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তু উচ্চ রেজুলেশনের সরাসরি ভিডিও দেখতে পারেন। ড্রোন মোকাবিলায় এতদিন প্রযুক্তিগত সুবিধার ওপর নির্ভর করেছে IDF। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত ও ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ফাইবার অপটিক ড্রোন কোনো সংকেত ব্যবহার না করায় সেই কৌশল এখানে কার্যকর হচ্ছে না। একই সঙ্গে আগত ড্রোন শনাক্ত করাও আরো কঠিন হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রথম ব্যাপকভাবে দেখা যায় এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার, যেখানে রুশ বাহিনী অত্যন্ত কার্যকরভাবে এই প্রযুক্তি কাজে লাগায়। পরে রাশিয়ার ড্রোনের সঙ্গে একটি বেজ ইউনিট যুক্ত করে অপারেটরকে আরো দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়, যা অপারেটরের নিরাপত্তা বাড়ায় এবং তাকে লক্ষ্যবস্তু করা আরো কঠিন করে তোলে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কৌশল কিছুটা ভিন্ন। ইসরায়েলি ঘাঁটিগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় বড় সরবরাহ লাইন লক্ষ্য করার সুযোগ কম, তাই হিজবুল্লাহ মূলত দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করছে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক স্যামুয়েল বেন্ডে জানান, অভিজ্ঞ অপারেটরের হাতে এবং প্রতিপক্ষ প্রস্তুত না থাকলে এটি অত্যন্ত
কার্যকর হতে পারে। এমনকি প্রতিপক্ষ সতর্ক থাকলেও এটি প্রাণঘাতী হতে পারে। ইসরায়েলের ধারণা, হিজবুল্লাহ চীন বা ইরান থেকে বেসামরিক ড্রোন আমদানি করে এবং সেগুলোর সঙ্গে গ্রেনেড বা অনুরূপ বিস্ফোরক যুক্ত করে। এর ফলে অত্যন্ত নিখুঁত কিন্তু কম খরচের এক ধরনের অস্ত্র তৈরি হচ্ছে, যা ছোট পরিসরে লক্ষ্যভিত্তিক হামলায় কার্যকর।